যেমনটা আমরা এর আগের এপিসোডে আলোচনা করেছিলাম, ঠিক তেমনটাই আজকে হল। প্রসঙ্গ হচ্ছে আইপ্যাক এবং ইডি যে মামলা সুপ্রিম কোর্টে আজ হিয়ারিং হওয়ার কথা ছিল, সেটি যথারীতি পিছিয়ে গেল। এখন এই যথারীতি কথাটা বলা কি ঠিক হলো কিনা জানি না, নাকি এটাকে কোনো একটা কাকতালীয় বা সমাপতন এই হিসেবে ব্যাখ্যা করা যায়, নাকি এর পিছনে লুকিয়ে আছে জটিল জটিল কোনো অঙ্ক। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। ইডি এবং আইপ্যাকের এই যে কেসটি বা মামলাটি সুপ্রিম কোর্টে এই মুহূর্তে পেন্ডিং রয়েছে, এবং এই মামলাটি এই মুহূর্তে ভারতবর্ষে অন্যতম একটি আলোচনার বিষয়। তার কারণ, একটি কেন্দ্রীয় সরকারের এজেন্সি বা তদন্তকারী এজেন্সি, যে এজেন্সিটি একটি তদন্ত করছে, একটি রাজ্যে তারা এসেছে, রাজ্যে এসে কোনো একটি প্রাইভেট সংস্থার দপ্তরে তারা রেড করেছে। সেটি আইপ্যাক হতে পারে, অন্য কেউ হতে পারে, এক্ষেত্রে সেটি আইপ্যাক। একটি নির্দিষ্ট তদন্ত, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তারা তদন্ত করছিল দীর্ঘদিন ধরে, এবং সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রীর উপস্থিত হয়ে সেই কোম্পানির কর্ণধারের বাড়ি থেকে সেখান থেকে ফাইল নিয়ে আসা, ফোন, ল্যাপটপ, এই সমস্তগুলি নিয়ে আসা, এবং পরবর্তীতে সেখান থেকে ইডি দপ্তরে যাওয়া সল্টলেকে, এবং গিয়ে সেখান থেকে তার কোনো কর্মী অথবা পুলিশ কর্মী যেই হন না কেন, বেশ কিছু বান্ডিল বান্ডিল ফাইল তার গাড়ির পিছনে তুলে দেওয়া। পরবর্তীকালে প্রায় ৩-৪ ঘন্টা সেই দপ্তরে সেখানে রেড চলাকালীন তার উপস্থিতি, সেখানে রাজ্যের প্রশাসনের, পুলিশ দপ্তরের এবং প্রশাসনের শীর্ষস্তরের সমস্ত কর্তা ব্যক্তিদের উপস্থিতি, এবং পরবর্তীতে সেই পুরো ঘটনাটি মুখ্যমন্ত্রী নিজে সাংবাদিকদের সামনে বলা যে ওটি তাদের একটি রাজনৈতিক দলের একটি অফিস ছিল বা একটি কেন্দ্র ছিল বা দপ্তর ছিল, যারা কিনা তাদের রাজনৈতিক ক্রিয়া কৌশল পরিচালনা করেন। সেই কারণে রাজনৈতিক তথ্য চুরির উদ্দেশ্যে ইডি সেখানে গেছিল। এটি ছিল হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং তার দলের পক্ষ থেকে তাদের অভিযোগ, এবং ইডি পরবর্তীকালে নজিরবিহীনভাবে মারাত্মক মারাত্মক অভিযোগ সুপ্রিম কোর্টে জানায়। যদিও সেই মামলাটি প্রথমে হাইকোর্টে ছিল, সেই হাইকোর্টে সেই মামলাটি মাননীয় বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে হতে পারে না প্রথম দিন, তুমুল হট্টগোলে। পরবর্তীকালে সেই শুনানিটি হয় এবং রুদ্ধদ্বার পক্ষে হয়, এবং সেটিরই যে ফাইন্ডিংস হাইকোর্ট থেকে দেওয়া হয়েছিল সেটিও সুপ্রিম কোর্টের হিয়ারিং এর আলোচনায় ওঠে, এবং মাননীয় বিচারপতিরা, সুপ্রিম কোর্টের বিচারপতিরা তাতে উষ্মা প্রকাশ করেন। এখন এই পুরো বিষয়টা, এর গত এপিসোডে আমরা জানিয়েছিলাম যে প্রথম দিন যখন হিয়ারিং হয়, সেখানে সুপ্রিম কোর্টের যে মনোভাব ছিল বলে আমরা বুঝতে পেরেছিলাম, বা সাধারণ মানুষ বুঝতে পেরেছিল, বা অনেক জ্ঞানীগুণীজন তারা অনুমান করেছিলেন যে সুপ্রিম কোর্ট যথেষ্ট কঠোর অবস্থান নিতে চলেছে পরবর্তী হিয়ারিং গুলিতে, এবং সেখানেও তাদের অবজারভেশন যথেষ্ট কঠোর ছিল যে রাজ্যের কোনো একটি রাজ্যে কোনো একটি তদন্তকারী কেন্দ্রের কোনো তদন্তকারী এজেন্সি, নিরপেক্ষ কোনো তদন্তকারী এজেন্সি, সেটি কোর্ট মনিটর তদন্ত হোক অথবা না হোক, তারা তদন্ত করতে গেলে রাজ্যের প্রশাসন থেকে যদি সেটা বাধা দেওয়া হয়, সেটা খুব একটা ভালো দৃষ্টান্ত নয়। এ বাদে ইডি অভিযোগ করেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এবং তার অন্যান্য পুলিশ কর্তাদের বিরুদ্ধে ডাকাতির পর্যন্ত অভিযোগ এনেছিলেন, যেটা নজিরবিহীন ভারতবর্ষে। মানে কেড়ে নেওয়া, এই ধরনের ভাষা প্রয়োগ করা হয়েছিল তাদের অভিযোগে, এবং দীর্ঘ উত্তপ্ত সওয়াল জবাব সেই কোর্টে সাধারণ মানুষ দেখেছিলেন, এবং মানুষ একটু নড়ে চড়ে বসেছিলেন যে আচ্ছা, তাহলে বোধহয় মানে কেন্দ্র সরকার হোক বা ইডি হোক, এদের আইনজীবীদের বডি ল্যাঙ্গুয়েজ বা মনোভাব হয়তো একটু চেঞ্জ হচ্ছে।
পরবর্তীকালে কি দেখা গেল, পরবর্তী হিয়ারিং এর যে ডেটটি ছিল সেই হিয়ারিং এর ডেটে রাজ্য সরকার নাকি তার যে এভিডেভিট দেওয়ার কথা ছিল সেই এভিডেভিটটা অনেক রাত্রির করে দেওয়াতে পরের দিন ইডি বা কেন্দ্রীয় সরকার সেটি পড়বার সুযোগ পাননি এবং তার ফলবশত তারা এবার সময় চান, খেয়াল করতে হবে, এবার তারা সময় চান যে আর একটা সময় দেওয়া হোক, সেটা পরে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বা ইডির তরফ থেকে মামলায় অ্যাপিয়ার করবার জন্য। আজ ছিল সেই ডেট। এবার আজকের ডেটে কি দেখা গেল, আজকের ডেটে দেখা গেল যে মুখ্যমন্ত্রীর তরফের যে আইনজীবী, বিখ্যাত আইনজীবী কপিল সিবাল, তার কোনো এক জুনিয়র আইনজীবী সূত্রের মারফত খবর যে তার কোনো এক জুনিয়র আইনজীবী সুপ্রিম কোর্টে এসে জানান যে কপিল সিবাল মহাশয় অসুস্থ এবং তিনি এজলাসে উপস্থিত হতে পারবেন না বা তার পক্ষে সওয়াল জবাব করা সম্ভব না। এবং সূত্র মারফত আরো খবর যে সেখানে কেন্দ্রীয় সরকার বা ইডির তরফে যে সমস্ত আইনজীবীরা ছিলেন এবং তাদের মধ্যে প্রধান হচ্ছেন তুষার মেহতা, আইনজীবী তুষার মেহতা সেখানে জানান যে যেহেতু অসুস্থতাটা কপিল সিব্বালের মতো বয়স্ক আইনজীবীর, সেক্ষেত্রে এই সময়ে যে তারা চাইছেন তার বিরোধিতা তারা করছেন না বা করবার কোনো মানে হয় না। এবং পুরো মামলাটি এখনো পর্যন্ত আমাদের কাছে যা খবর যে পুরো মামলাটি, সেটা সুপ্রিম কোর্টের সাইটগুলো আরো চেক করলে বোঝা যাবে, কারণ ওটা মাঝে মধ্যেই তার আপডেট হয়, বিভিন্ন মামলার যে তারিখ থাকে, কেস নাম্বার থাকে, সেই অনুযায়ী চেক করে করে দেখতে হয় যে সেগুলো তারিখগুলো কবে হচ্ছে, কত নম্বর আইটেমে সেটা পড়েছে, কোন দিন কোন সময়, সেটা চেক করা যায়। কিন্তু এখনো পর্যন্ত সূত্র মারফত যেটা খবর সেটা হচ্ছে আগামী 18ই ফেব্রুয়ারি এই মামলার দিনক্ষণ ঠিক হয়েছে। কিন্তু এর মাঝখানে খুব ইন্টারেস্টিং কয়েকটা ঘটনা আপনাদের স্মরণ করাই। সেটা হচ্ছে এরই মাঝখানে কিন্তু ইলেকশন কমিশনে মুখ্যমন্ত্রী ছুটে যান এসআইআর নিয়ে তার সওয়াল জবাব করতে ইলেকশন কমিশনের দপ্তরে, এবং ঠিক তার পরের দিন বা বলা ভালো যে ওই দপ্তরে যাওয়ার যেদিনকে যান সেদিনই তিনি একটি সুপ্রিম কোর্টে একটি মামলা দায়ের করে তারপর তিনি ইয়েতে গেছিলেন, নির্বাচন কমিশন দপ্তরে গেছিলেন গণেশ কুমারের সঙ্গে দেখা করতে, এবং তার পরবর্তীতে বঙ্গভবনে বিভিন্ন ধরনের কি বলবো নানান ধরনের কর্মকাণ্ড, নানান ধরনের কাণ্ড কারখানা, যা সিনেমার মতো অনেকটা, যে দিল্লি পুলিশের সেই ঘিরে থাকা বঙ্গভবনকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ তারা ঘরে ঘরে গিয়ে অনেককে হেনস্থা করেছেন, এবং পরবর্তীতে দিল্লি পুলিশের আবার পাল্টা প্রেস কনফারেন্স করে জানানো যে তারা ভিতরে ঢোকেনি, এবং পরবর্তীকালে ঠিক তার পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে সুপ্রিম কোর্টে নিজে হাজির হয়ে মামলার সওয়ালে উপস্থিত হওয়া এবং সওয়াল করা। যদিও সেই মামলার রায়, সেটা ইন্টারিম অর্ডার হতে পারে, ফাইনাল অর্ডার হতে পারে, সেটা আরো জানতে হবে আমাদের, যে সেটি যে এখনো পর্যন্ত যেটি জানা গেছে সেটি কোনোটিই প্রায় মমতা বন্দ্যোপাধ্যায় এরকম চেয়েছিলেন সেরকমটা বা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যেরকম চাওয়া হয়েছিল প্রায় তাদের খুব একটা যে মনকে খুশি করতে পারে এরকম কোনো রায় হয়নি। তার কারণ এসআইআর বন্ধ হয়নি, সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে এসআইআর কোনোভাবে বন্ধ হবে না, এটা সব রাজ্যে সবাই খুব কান খুলে শুনে রাখো, এটা সুপ্রিম কোর্টের বক্তব্যের মূল অর্থ। এর বাদে কিছু টেকনিক্যাল চেঞ্জেস সুপ্রিম কোর্ট বলেছে যে আমরা করতে পারি, কিন্তু এসআইআর কোনো মতেই বন্ধ হবে না। এবং এখানেও দেখা গেছে যে ইলেকশন কমিশনের তরফে যিনি আইনজীবী ছিলেন, খেয়াল রাখবেন এর আগে ইলেকশন কমিশনের হয়ে যে সমস্ত আইনজীবীরা অ্যাপিয়ার করতেন, গতকাল সেই আইনজীবীদের আজ দেখা না গিয়ে একটু অন্য মানে পাল্টে দেওয়া আইনজীবীরা ছিলেন, এবং তাদের বডি ল্যাঙ্গুয়েজ যথেষ্ট ক্ষুরোধার ছিল। তারা আর্গুমেন্ট, পাল্টা আর্গুমেন্ট, এগুলো যথেষ্ট দক্ষতার সঙ্গে করেছেন এবং তাদের পয়েন্টগুলোকে ওখানে যথেষ্ট দৃঢ়তার সঙ্গে স্থাপন করতে পেরেছেন মাননীয় প্রধান বিচারপতির এজলাসে। আচ্ছা, খেয়াল করুন
এর আগে মুখ্যমন্ত্রী যে সওয়াল জবাবটা করলেন সেখানে কিন্তু খুব আশ্চর্যজনক ভাবে, যেখানে কিনা আমরা দেখি, এটা ঠাট্টার ছলে বলছি, খুব সিরিয়াস ভাবে নেবেন না কেউ, যে একটা ব্যাংক পুকুরে পড়ে গেলেও কোন মামলা সুপ্রিম কোর্টে চলে যায়, সেই মামলাতেও এই কপিল সিবাল, অভিষেক মনু সিংভি এরা উপস্থিত হয়ে যান। কিন্তু যখন এত ভাইটাল একটা মামলা, যেখানে মুখ্যমন্ত্রী স্বয়ং উপস্থিত হচ্ছেন, এই পয়েন্টটাতে আমি জোর দিচ্ছি, যেখানে মুখ্যমন্ত্রী স্বয়ং উপস্থিত হচ্ছেন, যেটা এতক যাবৎকাল কোথাও কখনো হয়নি, সেই মামলাতে স্বয়ং কপিল সিবাল এনারা উপস্থিত থাকলেন না। সেখানে কিন্তু কপিল সিবাল সেদিনও উপস্থিত ছিলেন না। খুব ইন্টারেস্টিং লেগেছিল সেদিনকে আমার। উল্টো দিকে গতকাল সেই এসআইআর নিয়ে, যে এসআইআর নিয়ে বঙ্গ রাজনীতি তোলপাড় হয়ে যাচ্ছে, এবং যে এসআইআর কে নাকি শাসক দল তৃণমূল কংগ্রেস তাদের অগ্রাধিকারে রেখেছে, এসআইআর বন্ধ করতেই হবে যেভাবে হোক, বা এসআইআর জিনিসটা খারাপ ইত্যাদি ইত্যাদি বলতে, তাদের মতো করে যা খুশি তারা তাদের মতামত বলতেই পারেন রাজনৈতিক দল হিসেবে। তাহলে সেই এসআইআর এর মতো অত গুরুত্বপূর্ণ একটা মামলাতে গতকালও কিন্তু কপিল সিবাল উপস্থিত হলেন না। কিন্তু তা বলে কি যেদিনকে মুখ্যমন্ত্রী উপস্থিত হলেন অথচ কপিল সিবাল উপস্থিত হলেন না, আবার যেদিনকে মুখ্যমন্ত্রী গতকাল উপস্থিত হওয়ার কথা ছিল, কোনো কারণবশত হয়তো উপস্থিত হতে পারেননি সশরীরে, ভার্চুয়ালি উপস্থিত হওয়ার কথা ছিল, কিন্তু ভার্চুয়ালিও আমরা যতক্ষণ পর্যন্ত লাইভ স্ট্রিমিং দেখেছি কখনোই আমরা ভার্চুয়ালি তাকে দেখতে পাইনি। যদিও ভার্চুয়ালি কেন্দ্রীয় সরকারের তরফে তুষার মেহতাকে সামান্য সময়ের জন্য দেখতে পেয়েছি, সেখানেও সশরীরে না হোক ভার্চুয়ালিও কপিল সিবালের কোনো দেখা নেই গতকাল এবং তার আগের দিন। তা বলে কি এই মামলাগুলো পিছিয়ে গেল? তা বলে কি এই মামলাগুলো তার নির্দিষ্ট যে তারিখ সেটা থেকে পিছিয়ে গেল যে একজন আইনজীবী অসুস্থ বলে? অনেক ক্ষেত্রে, বহু ক্ষেত্রে, হাজার হাজার ক্ষেত্রে, লক্ষ লক্ষ ক্ষেত্রে তো গরিব মানুষ, সাধারণ মানুষ যখন আইনজীবীদের নিয়োগ করেন, সেই আইনজীবীরা অনেক ক্ষেত্রে অসুস্থ হয়ে পড়েন। দৈনন্দিন ঘটনা এটা। তখন কি তারা যখন বলেন যে আমাদের এইটাকে একটু পিছিয়ে দেওয়া হোক, কটা ক্ষেত্রে সেটি হয়? নাকি কটা ক্ষেত্রে সাধারণ জনগণ সেটি মানে আর একজন আইনজীবীকে রদ করে রেখে অসুস্থ বলে আর একজনকে দাঁড় করানোর মতো সামর্থ্য খুঁজে পান, তাদের পকেটে সেই পয়সাটা থাকে। আবার সেই আইনজীবী যতটা দক্ষতা, ধরে নিলাম সেই আইনজীবী যতটা দক্ষতার সাথে তার কেসটা লড়ছিলেন বা তার কেস হিস্ট্রিটা জানেন, সেটি হয়তো তার জুনিয়র পারবেন না, বা অন্য একজনকে নিয়োগ করলে তাকে আবার পুরো জিনিসটাকে আবার বুঝতে হবে। এই অসুবিধার কথাগুলো যদি মাথায় রাখাও হয়, তাহলে এই মামলাটির ক্ষেত্রে এই কপিল সিবাল অসুস্থতা যদি সবচেয়ে বেশি এটাই হয়ে দাঁড়ায় যে কপিল সিবাল সত্যি খুব অসুস্থ, আমরা সকলেই তার সংবাদ মাধ্যমে আমরা যারা রয়েছি সকলেই তার মানুষের ভাষার তরফ থেকে সুস্থতা কামনা করি, কিন্তু এর কোনো বিকল্প কি ছিল না? যেখানে এই রাজ্য সরকার এর আগে বহু বহু বড় বড় কেস এই সুপ্রিম কোর্টে সওয়াল জবাব হয়েছে, তাহলে সেই কেসটাকেই পুরো আবার পিছিয়ে আজকে 18 তারিখে, মানে আবার এক সপ্তাহের একদিন বেশি, 8 দিন মাথায় গিয়ে, মানে পুরো এক সপ্তাহ ধরে নিন, আবার এক সপ্তাহ পিছিয়ে যাওয়া সেই কেসটা। তাহলে কি, দেখুন সাধারণ মানুষ মাথায় আসতেই পারে প্রশ্ন, তাহলে কি এত গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে এই কপিল সিবাল এবার নিজেকে একটু সরিয়ে নিতে চাইছেন? এর মাঝখানে সংবাদ মাধ্যম সূত্রের খবর, যদিও আমরা মানুষের ভাষা সেইটাকে তার ভিতরে ঢুকতে চাইনি,
কোনো একজন ব্যক্তি তিনি অবসর নিয়েছেন, তার কোথায় তিনি বেড়াতে যাবেন সে সম্পূর্ণ তার ব্যাপার, কিন্তু সেই ব্যাপারটি যদি রাজ্য রাজনীতির সঙ্গে ভীষণভাবে ওতপ্রোতভাবে জড়িত থাকে, তাহলে সেই ব্যক্তিটি যদি খুব বিখ্যাত একজন ব্যক্তি হন, তাহলে সামান্য আলোচনা উঠে আসে। সেই আলোচনাটি কি? এর আগে যিনি সদ্য রিটায়ার করলেন ডিজি রাজ্য পুলিশের রাজীব কুমার, তিনি অবসরের পরে সূত্রের মারফত খবর নাকি বিভিন্ন সংবাদ মাধ্যমে এই নিয়ে আলোচনাও হচ্ছে যে তিনি নাকি বিদেশে রওনা হয়েছেন। তা তিনি যেতেই পারেন, বেড়াতে যেতেই পারেন, কিন্তু এটা মাথায় রাখতে হবে আজ কিন্তু ছিল ওই মামলাটির সুপ্রিম কোর্টের হিয়ারিং, যে মামলাটিতে এই রাজীব কুমার যখন তিনি পদে ছিলেন, সেই রাজীব কুমারের নামে, পদের নামে এবং তার নামে অভিযোগ ছিল নির্দিষ্ট ইডির আজকে। এবং এই রাজীব কুমার কিন্তু এর আগের বেশ কয়েকটা মামলাতে, আপনারা যথেষ্ট সম্যক জানেন, আমি সেটা উল্লেখ করে অনেক সময় চলে যাবে, যাতে কিন্তু তিনি অন্তর্বর্তীকালীন জামিনে আছেন এই সুপ্রিম কোর্টে। সেটা সিবিআই সেই জামিনের বিরোধিতা করে কতটা সফল হয়েছে এখনো পর্যন্ত সে সংবাদ আমরা জানি। কিন্তু যে কোনো একজন আইনজীবী অসুস্থ হয়ে যাবে এই রকম একটা মারাত্মক মামলা, যে মামলাটাতে আরো বেশি ইম্পর্টেন্ট এই কারণে বলতে চাইছি যে একটি কেন্দ্রীয় সরকারের কোনো একটি এজেন্সি হোক, প্রতিষ্ঠান হোক, বা সংবিধানে তাকে মান্যতা দেওয়া হয়েছে এরকম কোনো একটি তদন্তকারী সংস্থা, সেই তদন্তকারী সংস্থাকে একটি রাজ্য সরকার তাকে তদন্তদানে বাধা দিচ্ছে। তদন্তকারী সংস্থা বলছে যে যারা এসেছিলেন তারা আমাদের তদন্তের যে তথ্য প্রমাণ সেগুলো ডাকাতি করতে এসেছিলেন, ডাকাতি করেছেন, কেড়ে নিয়েছেন, এবং যারা সেখানে গেছিলেন রাজ্য সরকারের তরফ থেকে, মুখ্যমন্ত্রী তার দলের তরফ থেকে গেছিলেন বলে তিনি বলেছেন। অবশ্যই রাজ্য সরকারের তরফ থেকে না, তিনি বলেছেন তার দলের তরফ থেকে। এর আগে যদি আমার বলায় একটা দুটো ওয়ার্ড ভুল হয়ে থাকে আমি এখানে কারেকশন করে নিচ্ছি। তিনি বারবার বলেছেন তার দলের তরফ থেকে গেছেন, কিন্তু দলের তরফ থেকে গেলে প্রশ্ন ছিল সেখানে যে সেখানে দলের তরফ থেকে মুখ্যমন্ত্রী গেছে, তাহলে মুখ্য সচিব কেন গেছেন? তাহলে রাজ্য পুলিশের ডিজি থেকে শুরু করে এরা কেন গেছেন? তাহলে তিনি দলের তরফ থেকে গেছেন। এর পাল্টা একটা যুক্তি ছিল যে তিনি একজন জেড প্লাস ক্যাটাগরি নিরাপত্তা পাওয়া মানুষ, সেই কারণে গেছেন। তা ভালো কথা। তা সেখানে মুখ্য সচিব কি করছিলেন রাজ্য সরকারের? এরকম অনেক অস্বাচ্ছন্দ্যের প্রশ্ন সেখানে উঠে এসেছিল, যেখানে রাজ্য সরকার বলছে ইডি, এই মুখ্যমন্ত্রী বলছেন ইডি চুরি করতে এসেছিল আমাদের তথ্য প্রমাণ, দলের তথ্য প্রমাণ, আর ইডি বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায় বা মুখ্যমন্ত্রী তার এবং তার পুলিশ কর্তারা আমাদের তথ্য প্রমাণ ডাকাতি করতে এসেছিল। তা চুরি এবং ডাকাতি কারা করছে? চুরি একজন বলছে চুরি করেছে, একজন বলছে ডাকাতি করেছে। কি সর্বনাশ! দেশের সংবিধানের, এই যে আমাদের বিরাট বড় দেশের, সারা পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র, সেই বৃহত্তম গণতন্ত্রের যদি ধরা হয় সর্বোত্তম তদন্তকারী সংস্থা একজন, আর এই বৃহত্তম গণতন্ত্রের, পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রের একটি রাজ্যের, প্রতিষ্ঠিত রাজ্যের, স্বীকৃত রাজ্যের একজন মুখ্যমন্ত্রী তিনি বলছেন চুরি করতে এসেছে ইডি, আর সেই বিচারটা কোথায় হচ্ছে? এই পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রের বৃহত্তম আদালতে, সুপ্রিম কোর্টে। আর সেখানে আমরা কি দেখব? যে বারবার সেটা হিয়ারিং হবে, পিছিয়ে যাবে। আবার এমন কারণে পিছিয়ে যাবে নাকি আইনজীবী শরীর খারাপ হয়ে গেছে, অসুস্থ হয়ে পড়েছেন, তাই সেটা পিছিয়ে যাবে। এই পর্যন্ত মানুষ দেখছে। আবার মানুষ এটাও দেখছে যে এর মাঝখানে এসআইআরও পিছিয়ে গেল। আজকে মানে যেটা জানা যাচ্ছে যে 14 তারিখ ভোটার লিস্ট বেরোচ্ছে না, ফাইনাল ভোটার লিস্ট, এবং সেটা স্ক্রুটিনির জন্য আরো 7 দিন সময় এক্সটেন্ড হচ্ছে সম্ভবত। এবং তাহলে 7 দিন যদি স্ক্রুটিনিতে এক্সটেন্ড হয়, হয়ে গেল এখান থেকে আরো 17 তারিখ, এবং সেখান থেকে যদি আরো 7 দিন কি 10 দিন এরকম হয়, তাহলে সেটা 27-28 তারিখের দিকে ফাইনাল ভোটার লিস্ট ঘোষণার দিন হতে পারে। সেক্ষেত্রে প্রশ্ন হচ্ছে ভোট কবে ঘোষণা হবে?
আর যদি ভোট অনেক দফায় করতে হয় তাহলে অনেক দিন সময় লাগে, তাহলে ভোট ক দফায় হবে? এই প্রশ্নগুলো, অনেক কিছু জটিল প্রশ্ন উঠে আসছে। আবার খেয়াল করে দেখুন, এই যে আইপ্যাক মামলা, এই আইপ্যাক মামলাতে এমন একজন অভিযুক্ত যে আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈন মহাশয়, যাকে স্বয়ং মুখ্যমন্ত্রী বলছেন যে ওই আইপ্যাক হচ্ছে তাদের দলের স্ট্র্যাটেজি তৈরির আসল জায়গা। বহু তথ্য থাকে ভোটের কৌশল তৈরি হয়, এবং সাধারণ মানুষ বা অন্যান্য সাধারণ বিরোধী দলরা বলে থাকে যে পুরোটা, এমনকি প্রশাসনও নাকি আইপ্যাকের দ্বারা পরিচালিত হয়। তাহলে সেই যে মাথা, সেই মাথা নিয়ে আজকে যদি টানাটানি পড়ে যেত কোর্টে, নাকি আগামী দিনে আরো কোনো সম্ভাবনা তৈরি হচ্ছে। এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বা ইডির তরফ থেকে যে সমস্ত আইনজীবীরা আজকে ছিলেন, বিশেষত তুষার মেহতা, মাননীয় তুষার মেহতা মহাশয়, বর্ষিয়ান আইনজীবী, তিনি আজকে এই পিছিয়ে যাওয়াটার কোনো বিরোধিতা করলেন না। মানে তার বিরোধিতা করবার অপশন ছিল। বিরোধিতা করলেন না মানে কি? তার বিরোধিতা করবার সুনির্দিষ্ট যুক্তি দিয়ে বিরোধিতা করবার এবং মামলাটি আজকে হিয়ারিং করানোর সুযোগ ছিল, কিন্তু তিনি সেটা করলেন না। সেটা কি কোনো কৌশল? সেটা কি কোনো নির্দিষ্ট সময়ের জন্য অপেক্ষা? এবং পাশাপাশি এই প্রশ্নটা বারবার উঠবে যে মুখ্যমন্ত্রী, যেটাকে বলা হতো টিম মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক মনু সিংভি, কপিল সিবাল, মুখ্যমন্ত্রী এবং এখানকার কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এই নিয়ে আইনজীবীদের একটা টিম যদি ধরা হয়, তার সঙ্গে আরো অনেকে আছে, সেই টিম মমতায় কি কোনো ফাটল? আইপ্যাক কেস বলে কি আরো বেশি সেটা নিয়ে উদ্বেগ, আরো বেশি সেই ফাটল চওড়া হচ্ছে? এই সমস্ত প্রশ্ন আমরা জনগণের অতি কষ্টার্জিত পয়সায় এই প্রতিটি রাজনৈতিক যে সমস্ত নেতা মন্ত্রীরা আছেন, তাদের মাইনে হয় বিধানসভায়, লোকসভায় এমপিদের, মন্ত্রীদের, তাদের মাইনে হয় আমাদের এই ট্যাক্সের টাকায়। এমনকি আদালতের ওই বিচারপতিদের এবং এই বিচার ব্যবস্থার প্রতিটি কর্মীর পুরো বিচার ব্যবস্থাটাও কিন্তু, এবং সঙ্গে আমাদের এই পুরো রাষ্ট্র ব্যবস্থা, এই রাষ্ট্র ব্যবস্থার দৈনন্দিন যা খরচ, সেটা আমার এবং আপনার ট্যাক্সের টাকায় চলে। তাহলে জনগণ, আমরা এই যে ট্যাক্সের টাকাটা খরচ করি, এইটা দেখার জন্যে এই কারণে আদালতে পিছিয়ে গেল, একজন অসুস্থ হলো, ওই কারণে হিয়ারিং করা যাবে না, দেরি হবে, দেখতে দেখতে জনগণ বিরক্ত হয়ে উঠেছে। আর সেই কারণে জনগণ রায় দিতে চায়, আর রায়টা দিতে চায় ইভিএম মেশিনে। 5 বছরে একবার জনগণ, এই চ্যানেলে প্রতিদিন এই কথাটা বলছি, 5 বছরে একবার জনগণ ওই পুরো 5 বছরের বিচার দাঁড়িপাল্লায় তুলে ইভিএম মেশিনে গিয়ে রায় দেয়। কিন্তু রায় দেওয়ার আগে যদি আঙুলটাকে টেনে ধরা হয়, যদি রায় না দিতে দেওয়া হয়, অতীতে যেগুলো ঘটেছে, আশা রাখবো ইলেকশন কমিশনের এখনো পর্যন্ত যে অবস্থান, তাতে করে মানুষ ভোট দেওয়ার মতো একটা অবকাশ পেলেও পেতে পারে। এবং এটুকু রিকোয়েস্ট করব কেন্দ্রীয় সরকার, ইলেকশন কমিশন, আদালত, এমনকি রাজ্যের যে প্রশাসন, প্রত্যেকের কাছে যে মানুষ যেখানে খুশি ভোট দিক, কিন্তু ভোটটা যেন, নিজের ভোটটা যেন দিতে পারে, কারণ মানুষ সেদিন রায় দেবে। মানুষের ভাষার এই এপিসোডে এই পর্যন্ত। আমরা অপেক্ষা করে থাকবো আগামী দিনগুলোতে এই মামলাটির হিয়ারিং কিভাবে এগোয়, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ, দেশের, সমগ্র দেশের জন্য প্রয়োজন এই মামলাটির রায় জানা। কোর্ট আপনি জানান এই মানুষটি বিচারে নির্দোষ প্রমাণিত হলো, আবার কোর্ট আপনি এটা জানান যে এই মানুষটি বিচারে দোষী সাব্যস্ত হলো, আমি শাস্তি দিলাম। এইভাবে ঝোলাবেন না। প্রতিটি মামলা আপনারা ঝুলিয়ে দেন, ঝুলিয়েই যাচ্ছে। তাহলে সুপ্রিম কোর্টের নাম বদল হয়ে এরপরে তো স্টে কোর্ট হয়ে যাবে।
সেটা আমরা কখনোই চাই না। দেশের সর্বোচ্চ আদালত আপনাদের প্রতি মাথা নিচু করে সম্ভ্রম শ্রদ্ধা সমস্ত কিছু জানিয়ে আস্থাটা সকলকেই রাখতে হবে ওই বিচার ব্যবস্থার উপরে। তার কারণ দিনের শেষে এই বিচার ব্যবস্থা আমাদের এই গণতন্ত্রের একটি স্তম্ভ এবং সংবিধানের ওয়াচ ডগ অব দ্য কনস্টিটিউশন, সংবিধানের পাহারাদার। এই আশাটুকু রাখি আপনারা অন্যান্য ঘটনাবলীতে যেমন নজর রাখছেন তেমনি আমাদের চ্যানেলের ভিডিওগুলো কেমন লাগবে জানাবেন, লাইক শেয়ার এবং কমেন্ট করবেন। এবং আগামী এপিসোডগুলোতে আমরা যেমন ওপিনিয়ন পোল সার্ভে এইগুলোকে নিয়ে আসছি, তেমনি এই মামলাটির উপরও আমাদের অন্যান্য মামলার মতো এই মামলাটির উপরও আমাদের নজর রাখছি। আপনাদের সামনে তার যে আপডেটগুলো আছে সেগুলো তুলে ধরবার চেষ্টা করব। আজকের এপিসোডে এই পর্যন্ত। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার আগামী এপিসোডে। ততক্ষণের জন্য নমস্কার।